এইচএস সাববি ব্যাচ 10 মার্ক কমন নিয়ে যাও। জ্যামিতিক আলোক বিজ্ঞান দীর্ঘদিন শর্ট কোর্সে ছিল না, এবছর তোমাদের ফুল সিলেবাস হওয়ার কারণে এই অধ্যায়টা কিন্তু ইনক্লুডেড আছে। এই অধ্যায় থেকে আমি মাত্র 10টা সৃজনশীল সিলেকশন করেছি। এই সৃজনশীলগুলো করলে ইনশাল্লাহ তোমাদের এখান থেকে 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। আমি এই অধ্যায়টাকে 3টা টাইপে ভাগ করেছি সৃজনশীল। তোমরা এই সৃজনশীলগুলো দেখে যাও, ইনশাল্লাহ তোমাদের এখান থেকে কমন পড়বে। তাহলে একটু দেখে নিই। আমাদের প্রথম যে টাইপটা আছে এই টাইপটা হলো লেন্স সংক্রান্ত। এখন লেন্স সংক্রান্ত সৃজনশীল করতে গেলে আমাদের কোন কোন সূত্রগুলো দরকার হয় আমরা সেগুলো দেখে নিই। প্রথম দেখো লেন্স প্রস্তুতকারকের রাশিমালা। দেখো লেন্স প্রস্তুতকারকের যে রাশিমালাটা আছে সেটা আছে 1/f সমান সমান মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2। এখন একটু খেয়াল করতে হবে, এই যে এফটা হলো ফোকাস দূরত্ব, এফ হলো ফোকাস দূরত্ব, মিউ হলো প্রতিসরণাঙ্ক, আর1 হলো লেন্সের প্রথম পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ, আর2 হলো লেন্সের দ্বিতীয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ। এখন আমাদেরকে একটু খেয়াল করতে হবে, যখন উভৌত্তল বলবে, হ্যাঁ আমাদের যখন উভৌত্তল বলবে, উভৌত্তল যখন বলবে তখন প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধকে আমাদের প্লাস ধরতে হবে এবং দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধকে আমাদেরকে মাইনাস ধরতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করব, এই যে লেন্স প্রস্তুতকারকের যে রাশিমালা রয়েছে এই ম্যাথগুলো করার সময় আমাদের খেয়াল রাখতে হবে লেন্সটা উভৌত্তল নাকি অবতল। উভৌত্তল যদি হয় তাহলে r1 প্লাস r2 কিন্তু মাইনাস, এবং অবতল যদি বলে তাহলে r1 এর মানটাকে আমাকে মাইনাস ধরতে হবে এবং r2 এর মানটাকে আমাকে প্লাস ধরতে হবে। এই জায়গা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আমাদের দেখো মিউ প্রতিচরণ কিন্তু সূত্রটা আছে, এই সূত্র কিন্তু তোমাদের এখানে লাগবে, একটু খেয়াল করো। এ মিউ বি তার মানে হলো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটাকে আমরা কিন্তু এরকম লিখতে পারি 1/বি মিউ এ সমান সমান আমরা কিন্তু এরকমও লিখতে পারি এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক ভাগ হলো বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে লেন্স প্রস্তুতকারকের সমীকরণ দিয়ে যদি তুমি ম্যাথ সলভ করতে চাও তাহলে প্রতিসরণাঙ্কের এই সূত্র কিন্তু তোমাকে কি করতে হবে, খেয়াল করতে হবে। এবং দেখো 1/ভি প্লাস 1/ইউ সমান 1/এফ। ভি হলো বিম্বের দূরত্ব, ইউ হলো লক্ষ্যবস্তু দূরত্ব, এফ হলো ফোকাস দূরত্ব। আমাদের এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এবং লেন্সের ক্ষমতা যে সূত্রটা আছে পি সমান 1/এফ। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে, লেন্সের ক্ষমতা নির্ণয় করতে গেলে আমাদের ফোকাস দূরত্বকে সবসময়ের জন্য মিটারে রাখতে হয়। তাহলে আমরা এই প্রথম টাইপের সৃজনশীল করার সময় আমরা যে সূত্রগুলো দেখলাম এই সূত্রগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবার চলে আসি আমাদের এখান থেকে কী ধরনের ম্যাথ আসে। দেখো আমাদের প্রথম যে ম্যাথটা আছে এটা একটা উভৌত্তল লেন্স। দেখো এটা একটা উভৌত্তল লেন্স। এই উভৌত্তল লেন্সের প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 40 সেন্টিমিটার। তাহলে আমরা একটু লিখি, প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ r1 30 সেন্টিমিটার এবং দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ উভৌত্তল, একটু আগে বলেছি উভৌত্তল যদি হয় r1 প্লাস হবে r2 কিন্তু মাইনাস হবে, তাহলে এটা হচ্ছেন 40 সেন্টিমিটার। এবং একটু খেয়াল করো বায়ুর সাপেক্ষে কাচের যে প্রতিসরণাঙ্ক, দেখো এই যে লিখবা বায়ুর সাপেক্ষে এ মিউ জি, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, এই মানটা হলো 1.5 এবং বায়ুর সাপেক্ষে কিন্তু পানির প্রতিসরণাঙ্ক, বায়ুর সাপেক্ষে কিসের প্রতিসরণাঙ্ক, এই যে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1.33, এই মানগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং আমাদের 1 নম্বরে বের করতে বলা হয়েছে যে বায়ুতে লেন্সটির ফোকাস দূরত্ব, দেখো বায়ুতে লেন্সটির ফোকাস দূরত্ব এফ এর মানটা বের করতে বলা হচ্ছে। তাহলে একটু খেয়াল করো, দেখো আমাদের লেন্স প্রস্তুতকারকের যে রাশিমালাটা সেটা হচ্ছে 1/এফ এ সমান সমান এ মিউ জি, কারণ বাতাস থেকে আলোটা কিন্তু লেন্সে গিয়েছিল, এ মিউ জি -1 1/r1 1/r2। এবার আমরা যে মানগুলো আছে মানগুলো একটু বসিয়ে দিই। দেখো এখানে এমইউ জির যে মানটা আছে সেটা আছে 1.5, এটা আছে 1.5 -1। এবার 1/r1 এর যে মানটা আছে দেখো 1/30, আর এই জায়গা মাইনাস আর এই জায়গার মাইনাসটা প্লাস হয়ে গেল 1/40। এবার তাহলে এখান থেকে আমরা এফ এর যে মানটা পাবো, ঠিক আছে,
এইটা 34.29 সেন্টিমিটার। একটা অ্যান্সার কিন্তু তোমরা বায়ুতে যে ফোকাস দূরত্ব, এই বায়ুতে ফোকাস দূরত্ব যেটা, এই ফোকাস দূরত্বের মান আসতেছে 34.29 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা লেন্স সংক্রান্ত যে ম্যাথ, এই ম্যাথটা মানে এখানে যে লেন্স প্রস্তুত করবে রাশিমালা যেটা রয়েছে, এই ম্যাথগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু এই 2026 সালে এই টপিক্সের সৃজনশীলগুলো কিন্তু চলে আসতে পারে, এবং এখান থেকে আমি কিন্তু বেশ কয়েকটা ম্যাথ রেখেছি এবং আমরা কিন্তু সলভ করব। আবার একটু খেয়াল রাখবা, যখন উভয় উত্তল বলবে R1 প্লাস R2 কিন্তু মাইনাস, এটা কিন্তু প্রথমে খেয়াল করতে হবে। এ মিউ জি মানে এ মাধ্যমের সাপেক্ষে মানে বাতাসের সাপেক্ষে কাচের যে প্রতিসরণ অঙ্ক সেটা দেওয়া আছে কত, 1.5। তাহলে বাতাসের যে ফোকাস দূরত্ব এটা আমাকে বের করতে বলা হয়েছে। এখন বাতাসের ফোকাস দূরত্ব যখন বের করতে বলা হবে, লেন্স প্রস্তুতকারকের যে রাশিমালাটা রয়েছে 1/FA সমান সমান এ মিউ জি মাইনাস 1/R1 মাইনাস 1/R2। তাহলে তোমরা এখান থেকে যে এফ এর যে মানটা 34.29 সেন্টিমিটার, এই অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো খ নম্বর যে ম্যাটটা এখানে রয়েছে কি, লেন্সটিকে পানিতে নিমজ্জিত করলে ফোকাস দূরত্বের কি পরিবর্তন হবে। দেখো বাতাসে ফোকাস দূরত্ব একরকম এবং পানিতে ফোকাস দূরত্ব কিন্তু আর এক রকম। এখন পানিতে নিমজ্জিত করলে এই ফোকাস দূরত্বের কি পরিবর্তন হবে, এইটা আমাকে বের করতে বলা হচ্ছে। ম্যাক্সিমাম ঘতে এই রিলেটেড ম্যাথ কিন্তু এসে থাকে। তাহলে আমরা একটু খেয়াল করব, বায়ুতে যে ফোকাস দূরত্ব আমরা একটু এরকম করে লিখবো। দেখো বায়ুর ক্ষেত্রে 1/FA এ মিউ জি মাইনাস 1/R1 1/R2, এটা হলো ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 1। তাহলে বায়ুর ক্ষেত্রে যখন আমরা লিখবো একটু এই জায়গায় নোটিস করতে হবে। দেখো এ মিউ জি, কারণ আলোটা কিন্তু বাতাস থেকে লেন্সের যে পড়তেছে, আই মিন কাচের উপর যে পড়তেছে, লেন্স তো মেইনলি কাচের তৈরি হয়। এরপর একটু খেয়াল করো, এটা স্যার বায়ুর ফোকাস দূরত্ব, এবং আমরা পানিতে ফোকাস দূরত্বের ক্ষেত্রে লিখি। পানির ক্ষেত্রে হলো 1/FW। এবার দেখো ডাব্লু মিউ জি, কারণ পানির থেকে এবার কিন্তু লেন্সে যাবে, তাহলে ডাব্লু মিউ জি পানির সাপেক্ষে কাচের প্রতিসরণ অঙ্ক -1 1/R1 1/R2, এটা 2 নম্বর ইকুয়েশন। এখানে কিন্তু আমাদের পানিতে যখন নিমজ্জিত করব তখন ফোকাস দূরত্বের কি পরিবর্তন হবে, মানে ফোকাস দূরত্ব আসলে কিরকম হবে, আমাদের এই মানটা বের করতে হবে। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1/2 করব। 1/2 যখন করব তখন কিন্তু এই মানটা উপরে চলে যাবে আর এই মানটা নিচে আসবে। এখন এম ইউ জি, দেখো এম ইউ জি -1 1/R1 -1/R2, এবং একটু খেয়াল করো এবার আছেন 2 নম্বর সমীকরণ যেটা আছে সেটা আছেন ডাব্লু মিউ জি -1 1/R1 1/R2। এখন এই মানটা এবং এই মানটা কাটাকাটি হয়ে যাচ্ছে। এখন সমস্যা হলো যে এখানে এই মানটা ডিরেক্টলি দেওয়া নাই, ডাব্লু মিউ জি এই মানটা ডিরেক্টলি দেওয়া নাই। এখন ডাব্লু মিউ জির মান যদি আমি বের করতে চাই তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে কিন্তু মিউ জি মিউ ডাব্লু, এবং এটা কিন্তু অবশ্যই বাতাস সাপেক্ষে। এখন এম ইউ জির যে মানটা আছে, দেখো এম ইউ জি সেটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 1.33। তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 1.13 পাবো। এটা হচ্ছে ডাব্লু মিউ জির মান। তাহলে ডাব্লু মিউ জির মানটা আমাদের কিন্তু আলাদা করে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিই। দেখো এখানে এম ইউ জির মান হলো 1.5 মাইনাস হলো 1, আর ডাব্লু মিউ জির মান হলো 1.13 মাইনাস 1। এখন এই দুইটা মান যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা এই মানটা পাবো 3.85। অতএব এটা হচ্ছেন পানিতে ফোকাস দূরত্ব, এটা হচ্ছেন 85, এটা হচ্ছেন FA। তাহলে একটু খেয়াল করো, পানিতে ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের 1.85 গুণ, এইটা তাহলে আমাদের অ্যান্সার, এইটা আমাদের অ্যান্সার। এবং আমরা যদি এখানে আমরা কিন্তু অলরেডি বায়ুতে ফোকাস দূরত্বের মান কিন্তু কত সেটা কিন্তু আমরা অলরেডি বের করেছি, এখানে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু সেটাও আসবে।
ওই অ্যান্সারটাও কিন্তু আমরা বের করতে পারবো। বাট আমরা যদি রেখে দিই যে পানিতে ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের 3.85 গুণ, এই কথা বললেও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই লেন্স সংক্রান্ত ম্যাথের মধ্যে আমাদের এরকম বলবে যে বায়ুর ক্ষেত্রে ফোকাস দূরত্ব, বায়ুর ক্ষেত্রে যখন ফোকাস দূরত্ব লিখবো তখন কিন্তু এমইউ জি লিখবো, আর যখন পানির ক্ষেত্রে ফোকাস দূরত্ব বলবো তখন কিন্তু ডাব্লু মিউ জি -1 1/r1 - 1/r2। তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি আমি কি করি বলতো ভাগ করি, তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 3.85। তবে একটা জিনিস খেয়াল করো, ডাব্লু মিউ জির মান কিন্তু অঙ্কে দেওয়া থাকবে না। তাহলে আমাকে কি করতে হবে, এই মান থেকে দেখো এই মান এবং এই মান থেকে আমাকে কি করতে হবে, বের করে নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে 1.13 আসছে। তাহলে পানিতে ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্ব 3.85 গুণ। প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো পরের যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাও একদম সেম কোশ্চেন। দেখো সেম কোশ্চেন, এটা তোমরা প্র্যাকটিস করে নিবা, এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবা। এটা সেন ক, এটা সেন খ, একদম সেম কোশ্চেন, একদম সেম কোশ্চেন। তোমরা কিন্তু এই কোশ্চেনটা অবশ্যই প্র্যাকটিস করবা বাসায়। এরপরে দেখো 3 নম্বর যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাও একদম একই, একদম একই 3 নম্বর কোশ্চেন এবং 3-এর ক এবং 3-এর খ। এটাও কিন্তু একদম সেম কোশ্চেন যে পানিতে ডুবালে ফোকাস দূরত্বের কিরূপ পরিবর্তন ঘটবে। আমরা 1, 2, 3 একদম হুবহু অঙ্ক রেখেছি। তাহলে আমি একটা করে দিলাম এবং তোমরা 2টা অবশ্যই বাসায় কিন্তু প্র্যাকটিস করবা। ওকে, এরপরে দেখো এই যে ম্যাথটা ঢাকা বোর্ড 15 সালে আসছিল, ঠিক আছে। আমরা এই ম্যাথটা একটু সলভ করবে, একটু ডিফারেন্ট আছে এই ম্যাথটা, বিশেষ করে গতে কোনো আসলে ডিফারেন্ট নেই। এখন এখানে অঙ্কটা বলা হচ্ছে কি, জেমিমা বায়ুতে একটি কাচে উত্তল লেন্স, এখানে কিন্তু উত্তল লেন্স বা উত্তল লেন্সের কথা বলা হয়েছে। প্রথম পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ, দেখো প্রথম পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ 15 সেন্টিমিটার এবং দ্বিতীয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ কত, সেটা আছেন 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার। এম ইউ জি 22 সাপেক্ষে কাছের প্রতিসংখ্য 3/2, আর আছেন এম ইউ ডাব্লু, সেটা আছেন কত 4/3। তাহলে লেন্সটির ফোকাস দূরত্ব বের করতে বলা হয়েছে। তাহলে একটু খেয়াল করো, এখানে R1 এর যে মানটা আছে, উত্তল লেন্স প্রথম পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ কিন্তু প্লাস, সেটা হচ্ছে 15 সেন্টিমিটার, এটা হচ্ছে 15 সেন্টিমিটার। আর এটা হচ্ছে R2, এটা কিন্তু মাইনাস, কারণ দ্বিতীয় পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ সেটা হচ্ছে মাইনাস ধরতে হয়, এটা হচ্ছেন 30 সেন্টিমিটার। এখন দেখো এ মিউ জির যে মানটা, এটা হচ্ছেন 3/2। এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এই বায়ুতে যে ফোকাস দূরত্ব, এই ফোকাস দূরত্বের মানটা কিন্তু বের করতে বলা হচ্ছে। তাহলে লেন্স প্রস্তুতকারকের যে রাশিমালা, সেটা আছেন 1/FA সমান এ মিউ জি -1 1/R1 1/R2। এবং এখান থেকে যদি আমি এফ এর মান বের করি, তাহলে আমাদের এখানে 20 সেন্টিমিটার আসবে। এখানে আমি ডিরেক্টলি অ্যান্সারটা বসিয়ে দিলাম, 20 সেন্টিমিটার আসবে। এবং এটা যদি মিটার করি তাহলে 0.2 মিটার এইটা আসবে। তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার, চলে আসলো। তাহলে দেখো বায়ুতে ফোকাস দূরত্ব যদি বের করতে বলে, হ্যাঁ বায়ুতে যদি ফোকাস দূরত্ব বের করতে বলে, তাহলে আমরা লেন্স প্রস্তুতকারকের যে সমীকরণ, এই সমীকরণে যদি বসিয়ে দিই R1 এর মান প্লাস এবং R2 র মান কিন্তু মাইনাস, এই মাইনাস এবং এই মাইনাসে কী হয়ে যাবে বলতো প্লাস, এবং ক্যালকুলেটর চাপ দিলে আমাদের এখানে 20 সেন্টিমিটার একটা অ্যান্সার চলে আসবে। এরপর একটু খেয়াল করো যে আমাদের মেইনলি যে আমরা এই অঙ্কটা করছি তার কারণ হলো এই খর জন্য, সেটা হচ্ছে লেন্সটিকে পানিতে নিমজ্জিত করলে ক্ষমতার, দেখো এখানে কিন্তু আমাদের ক্ষমতার কথা বলা হয়েছে, ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে। এখানে কিন্তু ফোকাস দূরত্বের কিরূপ পরিবর্তন হবে এটা কিন্তু বলে নাই, বলছে যে ক্ষমতার কিরূপ পরিবর্তন হবে। তাহলে একটু খেয়াল করে দেখবা, আমরা বাতাসের ক্ষেত্রে যে ফোকাস দূরত্ব পেয়েছিলাম সেটা হচ্ছে 20 সেন্টিমিটার, 0.2 মিটার। তাহলে বায়ুর ক্ষেত্রে যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা আগে আমরা বের করব 1/FA, এবং অবশ্যই এই ফোকাস দূরত্বকে যখন তোমরা ক্ষমতা বের করবা, ক্ষমতা করো ডায়াপ্টার, তাহলে আমাদের অবশ্যই মানে বা পার মিটার আমাদের অবশ্যই ফোকাস দূরত্বকে মিটার রাখতে হবে। তাহলে এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে 1/0.2 এবং এটা কিন্তু 5 ডায়াপ্টার আসবে, 5 ডায়াপ্টার এবং প্লাস আসবে, কিন্তু এখানে প্লাস মান চলে আসছে। এটা হচ্ছে বায়ুতে যে লেন্সের যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা আমরা বের করে ফেললাম। এবার কি করতে হবে, পানিতে ফোকাস দূরত্ব বের করতে হবে, এবং পানিতে কিন্তু লেন্সের ক্ষমতা বের করতে হবে। একটু খেয়াল করে দেখবা, একটু খেয়াল করো, দেখো পানির ক্ষেত্রে আমরা এখানে লিখলাম পানির ক্ষেত্রে 1/FW,
এখানে কিন্তু ডাব্লু মিউ জি, ডাব্লু মিউ জি, কারণ পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক ডাব্লু মিউ জি -1, 1/R1, 1/R2, 1/R1 মাইনাস কি 1/R2। এখন একটু খেয়াল করো তো, এখানে ডাব্লু মিউ জির মান কিন্তু দেওয়া নাই, একটু আমরা এখান থেকে বের করে নিয়ে আসি। দেখো ডাব্লু মিউ জি, উপরে যাবে কি মিউ জি, নিচে আসবে কি মিউ ডাব্লু। সবসময়ের জন্য এই মিউর ক্ষেত্রে এই মানটা উপরের দিকে যায় আর এই মানটা নিচের দিকে আসে। এখন এটা কিন্তু এখানে কিন্তু বাতাস এবং এটা কিন্তু বাতাস, তাহলে একটু খেয়াল করো এ মিউ জির মান কিন্তু 3/2, 3/2। এটা কিন্তু কত, এটা কিন্তু এটা হচ্ছেন 4/3, 4/3। তাহলে এখান থেকে যেটা আসবে একটু খেয়াল করলে দেখবা সেটা হচ্ছেন 3/2, এটা কিন্তু 3/4, তাহলে 9/8 এই প্রতিসরাঙ্কের মানটা আসবে। এই মানটা কিন্তু ডাব্লু মিউ জি মানে পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কিন্তু দেওয়া থাকে না, কাচের প্রতিসরাঙ্ক দেওয়া থাকে এবং পানির প্রতিসরাঙ্ক দেওয়া থাকে, এই মানটা দেওয়া থাকে এবং এখান থেকে আসলে বের করে নিয়ে আসতে হয়। এবার আমরা এখানে বসিয়ে দেবো, দেখো এখানে বসিয়ে দিব, এটা হচ্ছেন 9/8 -1, 1/R1 এর যে মানটা আছে, এই R1 এর মানটা ভালো করে খেয়াল করো, এই R1 এর মানটা কিন্তু প্লাস এবং R2 মান কিন্তু মাইনাস, তাহলে এই মাইনাস এবং এখানকার যে মাইনাস আছে ওটা কিন্তু হয়ে যাবে প্লাস। এটা আসছেন আমাদের 30 এবং এই জায়গাটা তুমি ক্যালকুলেশন করলে এ ডাব্লুর যে মানটা পাবো সেটা হচ্ছে 80 সেন্টিমিটার, আই মিন 0.8 মিটার, 0.8 মিটার। এবার পানির ক্ষেত্রে আমরা এখান থেকে 1/FW, তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 1.25 আসবে, 1.25 ডায়াপ্টার। তাহলে একটা জিনিস খেয়াল করো, পানিতে যে লেন্সের ক্ষমতা, এই পানিতে লেন্সের ক্ষমতা হলো কি 1.25, বাতাসে কিন্তু 5। তাহলে আমরা কিরু পরিবর্তন হচ্ছে, এই মানটা বড়, এই মানটা কিন্তু ছোট, এইটা আসছে অ্যান্সার। কারণ ফোকাস দূরত্বের মান পানিতে বেশি আসছে, ফোকাস দূরত্বের মান পানিতে বেশি আসবে। পানিতে যদি ফোকাস দূরত্বের মান বেশি আসে তাহলে কিন্তু ক্ষমতার মান আবার কি আসবে বলতো, কম আসবে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই যে অঙ্কটা দেখো, একটু আগে যে ম্যাটটা করেছিলাম ওই ম্যাটটার মতো, বাট এখানে কিন্তু আমাকে যেটা করতে হচ্ছে এক্সট্রা, সেটা হচ্ছে আমাকে এখানে কি করতে হবে বলতো, এখানে আমাকে লেন্সের ক্ষমতা বের করতে হবে। তাহলে আমরা কি করব, বায়ুতে আগে ফোকাস দূরত্ব বের করব, তারপরে ক্ষমতা বের করব। এবারে কি পানিতে ফোকাস দূরত্ব বের করব এবং আমরা তারপর ক্ষমতা বের করব। এবং একটা জিনিস খেয়াল করছো, বায়ুতে ফোকাস দূরত্বের মান যা, পানিতে ফোকাস দূরত্বের তার কিন্তু 4 গুণ। দেখো এখানে কিন্তু 20 সেন্টিমিটার আসছিল, এখানে কিন্তু 80 সেন্টিমিটার আসছে। বায়ুর ফোকাস দূরত্ব থেকে পানির ফোকাস দূরত্ব কিন্তু 4 গুণ বেশি। এটা আমরা কিন্তু সবাই অঙ্কের মাধ্যমে বুঝতে পারলাম এবং ওই কথাটা মনেও রাখবো। তাহলে আমরা আশা করি এই অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে যে কোশ্চেনটা আছে, রাজশাহী বোর্ড 17 সালে আসছিল, আমরা এই ম্যাথটাও সলভ করব। তার কারণ এখানে একটু ঘতে একটু আলাদা করে ব্যাপারটা বিশ্লেষণ করতে বলা হয়েছে, এই জন্য আমরা এই ম্যাথটাও সলভ করব। তাহলে একটু খেয়াল করো, এখানে কিন্তু এই যে জায়গাটা খেয়াল করো, আমি এখানে একটু দেখি, এটা হচ্ছে মিউ জির যে মানটা আছে, মিউ জি মানে গ্লাসের যে প্রতিসরাঙ্ক বাতাসের সাপেক্ষে কিন্তু 1.5 এবং মিউ ডাব্লুর যে মানটা দেওয়া আছে সেটা কিন্তু দেওয়া আছে কত, 1.3 দেওয়া আছে এখানে, ঠিক আছে, এখানে 1.3 দেওয়া আছে। তাহলে এখানে R1 এর যে মানটা আছে, R1 এর মানটা 20 সেন্টিমিটার এবং R2 মান হলো 30 সেন্টিমিটার এবং এটা কিন্তু উভয়তল লেন্সের ক্ষেত্রে R1টা প্লাস, এই মানটা কিন্তু প্লাস এবং এই মানটা কিন্তু কি বলতো মাইনাস, এবং উভয় অবতল হলে R1টা মাইনাস হতো R2টা হতো প্লাস। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং এখানে কিন্তু যে দেওয়া আছে লক্ষ্যবস্তু, এটা হচ্ছে ইউর মান দেওয়া আছে এখানে, এটা কিন্তু ইউর মান, হ্যাঁ এটা কিন্তু ইউর মান দেওয়া আছে। তাহলে আমাকে যে উদ্দীপক অনুসারে, উদ্দীপকের এখানকার লেন্সটা কোথায় আছে, এটা লেন্সটা কিন্তু বাতাসে রয়েছে। তাহলে বাতাসের ক্ষেত্রে লেন্সের যে ফোকাস দূরত্ব, এই ফোকাস দূরত্বের মান কিন্তু আমাকে এখানে কি করতে হবে বলতো, বের করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করতে পারি আমরা।
সেম ম্যাথ কিন্তু, দেখো সেম ম্যাথ কিন্তু এখানে। তাহলে আমরা এটা হচ্ছেন মিউজির যে মানটা সেটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 1.5 প্রদেশের অঙ্ক। আর1 মান 20 সেন্টিমিটার, আর2 মান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মাইনাস, এটা 30 সেন্টিমিটার। তাহলে আর1 এটা হচ্ছে প্লাস, আর2 মান কিন্তু এখানে মাইনাস। এবং এখানে কিন্তু বাতাসের যখন লেন্সে আছে সেই লেন্সের ফোকাস দূরত্বের মান কিন্তু এখানে বের করতে বলা হচ্ছে। তাহলে লেন্স প্রস্তুতকারকের যে রাশিমালা 1/f এ মিউ জি -1 1/r1 1/r2। তাহলে একটু খেয়াল করো, এটা আছে 1.5, এই মানটা 1.5 -1 1/r1 এর যে মানটা আছে 1/r1 এটা আছে 20, এটা প্লাস হয়ে যাবে 30, 1/24 আসতেছে। তাহলে এফ এ সমান 24 সেন্টিমিটার, এই অ্যান্সারটা আসবে। তাহলে আমাদের প্রথম যে মানটা আসবে সেটা হচ্ছে 1/f এর মান আসবে, তারপর ওটাকে আমরা উল্টাই দিতে হবে। উল্টা দিলে এফ এর যে মানটা আসবে সেটা হচ্ছে 24 সেন্টিমিটার, এবং 24 সেন্টিমিটারকে মিটার করলে 0.24 মিটার, এটা কিন্তু আমাদের এখান থেকে আসবে। তাহলে একটু খেয়াল করো, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন বাতাসের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বের করতে বলে তখন কিন্তু 1/f এমইউজি, কারণ বাতাস থেকে আলোটা লেন্সের পর যে পড়তেছে -1 1/r1 -1/r2। আমাদের উত্তল লেন্স হলে, উভয় উত্তল লেন্স হলে আর1 প্লাস, আর2 কিন্তু মাইনাস, এবং এখান থেকে কিন্তু ফোকাস দূরত্বের মান কি আসবে বলো তো, প্লাসই আসবে। এবার 5-এর খ নম্বর যে কোশ্চেনটা আছে এটা একটু সলভ করে দেখি। দেখো এখানে কিন্তু বলছে যে লেন্সটিকে পর্যায়ক্রমে বায়ু ও পানিতে স্থাপন করলে বিম্বের প্রকৃতি কেমন হবে। আসলে বিম্ব বাস্তব হবে নাকি অবাস্তব হবে, এটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা 5-এর যে ক থেকে আমরা যে ফোকাস দূরত্ব পেয়েছি সেটা হচ্ছে 24 সেন্টিমিটার। এবং এখানে খেয়াল করো, লক্ষ্যবস্তুর যে দূরত্বটা এটা হচ্ছে ইউর মান দেওয়া আছে হলো 50 সেন্টিমিটার, ইউ দেওয়া আছে হলো 50 সেন্টিমিটার, এটা হলো 50 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে এই যে সূত্রটা আছে দেখো, 1/VA প্লাস 1/U সমান 1/FA, এখান থেকে আমরা ভি এর যে মানটা আছে এই মানটা বের করব। দেখো VA সমান 1/FA মাইনাস 1/U, 1/F এর যে মানটা আছে সেটা হচ্ছে 1/24 মাইনাস 1/U, ইউর মান হলো 1/, কত এটা আছে 1/50। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখো 1/24 মাইনাস 1/50, এখান থেকে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 13 ভাগ হলো 600। তাহলে এখান থেকে ভি এর যে মানটা উল্টা দিতে হবে, 600/13, 600 ভাগ 13, 46.15 সেন্টিমিটার। তাহলে একটু খেয়াল করো, এখানে এই যে VA, এই ভি এর মানটা কিন্তু পজিটিভ আসছে, পজিটিভ। তাহলে পজিটিভ 46.15 সেন্টিমিটার। তাহলে বিম্বটা কেমন হবে, বিম্ব হবে বাস্তব, বিম্ব হবে বাস্তব, এবং বাস্তব হলে উল্টো হয়। তাহলে বিম্ব বাস্তব ও উল্টো হবে। তাহলে আমরা লেন্সটিকে পর্যায়ক্রমে বায়ুতে, প্রথমে আমরা বায়ুতে নেওয়ার পরে আমরা তার বিম্বের দূরত্বের যে মানটা আমরা সেটা বের করেছি 46.15 সেন্টিমিটার, এই মানটা আসছে এবং প্লাস আসছে। যদি প্লাস আসে তাহলে বিম্বটা কি হবে, বিম্ব হবে বাস্তব, এবং বাস্তব হলে বিম্ব হয় কি, বিম্বের প্রকৃত হয় উল্টা। বাস্তব এবং উল্টা, খেয়াল রাখবা, বাস্তব এবং উল্টা হবে। তাহলে আমরা এবার যেটা করব সেটা হলো যে পানিতে স্থাপন করলে বিম্বের প্রকৃতি কেমন হবে, মানে লেন্সটিকে আমরা এবার পর্যায়ক্রমে বায়ুতে দেন, এবার পানিতে আমরা এবার স্থাপন করব। এখন পানিতে স্থাপন করলে কি আসতেছে দেখো, পানিতে যখন স্থাপন করব তখন পানির ক্ষেত্রে আমরা লিখবো যে পানির ক্ষেত্রে
এফ ডাব্লু, 1/FW সমান 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 সমান, এবার ডাব্লু মিউ জি মাইনাস 1/R1 মাইনাস 1/R2। এবার এখান থেকে কিন্তু দেখো ডাব্লু মিউ জির মানটা আলাদা করে আমরা বের করে নিয়ে আসি, বলছে মিউ জি, এটা হচ্ছে মিউ ডাব্লু। এখন মিউ জির যে মানটা আছে সেটা 1.5 দেওয়া আছে, এটা 1.3 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা যদি ভাগ করে দিই তাহলে 1.5 ভাগ 1.3, তাহলে এখান থেকে আমরা 1.15 এই মানটা পাবো। তাহলে একটু খেয়াল করো, ডাব্লু মিউ জি মানে পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, এখানে হচ্ছে কি মিউ জি যেটা 1.5 দেওয়া আছে, আর মিউ ডাব্লু যেটা হচ্ছে 1.3 দেওয়া আছে কিন্তু 1.3। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1.15। তাহলে একটু খেয়াল করো, সেটা হচ্ছে 1.15 মাইনাস 1/R1। এই R1 এর যে মানটা দেওয়া আছে এখানে, R1 এর মানটা দেওয়া আছে একটু খেয়াল করে দেখো, R1 20 সেন্টিমিটার, আর R2 যে মানটা দেওয়া আছে সেটা কিন্তু 30 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এটা হলো, এটা হচ্ছে 20 সেন্টিমিটার, আর এইটা উভয় উত্তল হওয়ার কারণে মাইনাস, এই মাইনাস প্লাস হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের 1/30। তাহলে এখান থেকে 1/FW যেটা আসতেছে সেটা হচ্ছে 1/80, এই মানটা আসতেছে। তাহলে এখান থেকে দেখো এফ ডাব্লুর যে মানটা সেটা হচ্ছে 80 সেন্টিমিটার, এই মানটা আসতেছে। পানিতে ফোকাস দূরত্বের মানটা আসবে 80 সেন্টিমিটার। এবার আমাদের তো বের করতে হবে বিম্বের প্রকৃতি। তাহলে আমরা যে সূত্রটা আছে 1/VW প্লাস 1/U 1/FW। এখন 1/VW, হ্যাঁ 1/VW, এখান থেকে 1/VW যে মানটা, ওকে, এখান থেকে বের করতে চাই তাহলে আমাদের 1/FW মাইনাস হলো 1/U, তাহলে 1/80 1/50। যে মানটা আছে সেটা হচ্ছে VW সমান সমান -3 এখান থেকে VWর যে মানটা সেটা ইনভার্স করলে আমরা যেটা মানতে পারছি সেটা হচ্ছে -133.33। এখন একটু খেয়াল করলে বুঝতে পারবা যে এই মানটা কিন্তু মাইনাস চলে আসছে, তাই না? তাহলে মাইনাস যদি চলে আসে তাহলে বিম্ব কেমন হবে? বিম্ব অবাস্তব হবে, হ্যাঁ, বিম্ব হবে অবাস্তব এবং অবাস্তব হলে বিম্ব কেমন হয়? সোজা হয়। তাহলে পর্যায়ক্রমে পানি এবং বায়ুতে যদি আমরা লেন্সটা স্থাপন করি তাহলে বায়ুতে যে বিম্বটা পাচ্ছি সেই বিম্বটা হলো বাস্তব, এবং পানিতে যে বিম্বটা পাচ্ছি সেটা হচ্ছে অবাস্তব। বাস্তব হলে হয় উল্টো, অবাস্তব হলে হয় কি বলতো? সোজা। এরপর একটু খেয়াল করো, টাইপ 2 এই টাইপ 2তে আমরা এই আলোক যন্ত্রের ম্যাথগুলো রেখেছি, এবং আমরা আলোক যন্ত্রের কোন কোন সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। দেখো, সরল অনুবীক্ষণ যন্ত্র, এই সরল অনুবীক্ষণ যন্ত্রে বিবর্ধনের যে রাশিমালা সেটা আছে 1+D/F। এফ হলো ফোকাস দূরত্ব, আর ডি হলো স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কিন্তু তোমরা জানো, একজন মানুষের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হলো 25 সেন্টিমিটার। এটা মুখস্থ রাখতে হবে কিন্তু। এবার একটু খেয়াল করো নবদূরবীক্ষণ যন্ত্র। দেখো, নবদূরবীক্ষণ যন্ত্রে দুইটা টাইপের কিন্তু এখানে ম্যাথ আছে। এক হলো স্বাভাবিক ফোকাসিং বা অসীম ফোকাসিংয়ের ক্ষেত্রে দুটো কথা থাকলে একই ধরনের ম্যাথ হবে। স্বাভাবিক ফোকাসিং বা অসীম ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধন, এম হলো বিবর্ধন, F0/FE। F0 হলো অভিলক্ষের ফোকাস দূরত্ব, আর FE হলো অভিনেত্রের ফোকাস দূরত্ব। F0 হলো অভিলক্ষের ফোকাস দূরত্ব, আর FE হলো কি? অভিনেত্রের ফোকাস দূরত্ব। L হলো যন্ত্রের দৈর্ঘ্য। তাহলে M হলো বিবর্ধন শুধু মনে রাখতে হবে। যন্ত্রের দৈর্ঘ্য হলো F0 + FE।
এফ নট প্লাস এফই, এটা হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য। কি বলতো, অসীম বা স্বাভাবিক ফোকাসিংয়ের ক্ষেত্রে এম সমান সমান এফ নট ভাগ এফই, এল সমান সমান এফ নট প্লাস এফই। এখান থেকে আমাদের খেয়াল করতে হবে। এবার একটু খেয়াল করো, নিকট ফোকাসিংয়ের ক্ষেত্রে, নিকট ফোকাসিংয়ের ক্ষেত্রে, নিকট ফোকাসিংয়ের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে এম সমান সমান এফ নট ভাগ এফই অন প্লাস এফই ভাগ ডি। এটা কিন্তু নিকট ফোকাসিংয়ের ক্ষেত্রে, নিকট ফোকাসিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু বিবর্ধনের রাশিমালা। এফ নট অভিলক্ষের ফোকাস দূরত্ব, এফ ই অভিনেত্রের ফোকাস দূরত্ব, 1 প্লাস এফ ই ভাগ হলো ডি স্পষ্ট দর্শন নিকটতম দূরত্ব, যন্ত্রের দৈর্ঘ্য এফ নট প্লাস ডি গুণ এফ ই। দেখো ডি গুণ এফ ই প্লাস হলো ডি প্লাস এফ ই, একটা আছেন ডি গুণ এফ ই, একটা আছেন ডি প্লাস এফ ই। এবার আমরা এখানে চলে আসি প্রথম অঙ্কটা। এখানে দেখো তোমাদের বাড়ির কাজ থাকবে বা তোমরা এটা প্র্যাকটিস করে নিবা। ওকে, প্রথম অঙ্কটা এটা আসছেন তোমার সরলরৈখিক যন্ত্রের ক্ষেত্রে। এবং আমাদের আরেকটা কিন্তু খেয়াল রাখতে হবে, বিবর্ধনের যে সূত্রটা, এটা আসছেন তোমার যন্ত্রের বিম্বের দৈর্ঘ্য ভাগ হলো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। বিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে আমরা বিবর্ধন বলবো। এই কথাটাও কিন্তু আমাদের সূত্র হিসেবে তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা প্র্যাকটিস করবা। এবং এই ম্যাথটা নবদূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে, ফোকাসিংয়ের যে ক্ষেত্রে যে ম্যাথটা আছে, এই ম্যাথটা, তাহলে এই 1 নম্বর কোশ্চেনটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আমি তোমাদের আরেকটা ম্যাথ সলভ করে দিচ্ছি। দেখো একটু খেয়াল করো। দেখো সুন্দরবন বেড়াতে গিয়ে তামান্না একটি নবদূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করলো। নবদূরবীক্ষণ যন্ত্র, ঠিক আছে। এখন নবদূরবীক্ষণ যন্ত্রের যার অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব, দেখো অভিলক্ষের ফোকাস দূরত্ব হলো 20 সেন্টিমিটার এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব হলো কত, 5 সেন্টিমিটার। এবং সে যন্ত্রটিকে অসীম ফোকাসিং বা স্বাভাবিক ফোকাসিংয়ের ক্ষেত্রে, খেয়াল করে একই ব্যাপার, আর হলো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। সে যন্ত্রটিকে অসীমে এবং স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব উভয় ক্ষেত্রে ফোকাসিংয়ের করে, তার মানে একটা হলো অসীম ফোকাসিং আর একটা হলো স্পষ্ট দর্শনের যে সূত্রটা, আবার একটু খেয়াল করো। দেখো একটু খেয়াল করো, এটা হচ্ছে অসীম বা স্বাভাবিক ফোকাসিং, এটা হচ্ছে নিকট ফোকাসিং। নিকট ফোকাসিং, এই দুই ফোকাসিংয়ের ক্ষেত্রে, দেখো এই দুই ফোকাসিংয়ের ক্ষেত্রে ফোকাসিং করে প্রাকৃতিক দৃশ্যগুলো অবলোকন করলো। তাহলে তামান্না যখন যন্ত্রটিকে অসীম ফোকাসিং করে তখন তার যন্ত্রের দৈর্ঘ্যটা বের করতে বলা হচ্ছে। দেখো এখানে কিন্তু যন্ত্রের দৈর্ঘ্য কোন ফোকাসিংয়ের ক্ষেত্রে, অসীম বা স্বাভাবিক ফোকাসিংয়ের ক্ষেত্রে। খুবই সহজ ম্যাথ, সূত্র পারলেই অঙ্কগুলো পারা যায়। দেখো এখানে একটু খেয়াল করো, এফ নট অভিলক্ষের ফোকাস দূরত্ব, যেটা এফ নট অভিলক্ষের ফোকাস দূরত্ব হলো 20 সেন্টিমিটার, এটা আছে 20 সেন্টিমিটার। আর অভিনেত্রের যে ফোকাস দূরত্ব, অভিনেত্রের যে ফোকাস দূরত্ব, দেখো সেটা আছে কত সেন্টিমিটার, সেটা 5 সেন্টিমিটার, এটা আছে 5 সেন্টিমিটার। তাহলে যন্ত্রের দৈর্ঘ্য কিন্তু এফ নট প্লাস এফ ই, এফ নট প্লাস এফ ই, তাহলে 20 প্লাস 5, তাহলে 25 সেন্টিমিটার। খুবই সহজ ম্যাথ, খুবই। তাহলে যদি আলোক যন্ত্র সংক্রান্ত হয় তাহলে কিন্তু নবদূরবীক্ষণ যন্ত্রের ম্যাথগুলো আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি রয়েছে। তাহলে আমরা নবদূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমরা অসীম বা স্বাভাবিক ফোকাসিংয়ের ক্ষেত্রে যে যন্ত্রের দৈর্ঘ্য এবং বিবর্ধনের যে রাশিমালা, সেটা কিন্তু আমরা মুখস্থ রাখবো। এবং স্পষ্ট ফোকাসিংয়ের ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য এবং বিবর্ধন, এই মানটাও কিন্তু আমরা মুখস্থ রাখবো। তাহলে কিন্তু অঙ্কের আনসার সলভ করতে পারবো। এবং আমাদেরকে একটু খেয়াল করো, উভয় ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধন বের করতে বলা হচ্ছে এবং কোন বিবর্ধনের মানটা তুলনামূলকভাবে বেশি এবং কোন বিবর্ধনের মানটা তুলনামূলক কম, এটা আমাকে বের করতে বলা হচ্ছে। আমরা এখানে খেয়াল করব অসীম ফোকাসিংয়ের ক্ষেত্রে, অসীম ফোকাসিংয়ের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব, সেটা হচ্ছে বিবর্ধন বের করব। এবং বিবর্ধনের রাশিমালা হলো এফ নট ভাগ হলো এফ ই। এখন এফ নটের যে মানটা, সেটা 20 সেন্টিমিটার আর এফ ইর মান হলো কত, 5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে বিবর্ধনটা কিন্তু এই সেন্টিমিটার কাটা, এর কিন্তু একক নাই। তাহলে এই জায়গাটা খেয়াল করো, এটা হচ্ছে M1 ধরো, এটাকে M1 দাও। এটা কোন ফোকাসিং, এটা হচ্ছে অসীম ফোকাসিংয়ের ক্ষেত্রে, অসীম বা স্বাভাবিক ফোকাসিং
দুইটা কথা বললে একই সূত্র হবে। অসীম বা স্বাভাবিক ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধনের আছে রাশিমালা এমন এমন হলো 4 এখানে আসছে, বিবর্ধন কত আসছে 4। এবার হলো আমরা যেটা করব সেটা হচ্ছে স্পষ্ট ফোকাসিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ স্পষ্ট আমি এখানে লিখলাম, স্পষ্ট ফোকাসিংয়ের ক্ষেত্রে, ফোকাসিং এর ক্ষেত্রে এখন স্পষ্ট ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধনের যে রাশিমালা সেটা হচ্ছে এফ নট ভাগ এফ ই অন প্লাস এফ ই ভাগ ডি। এখন একটু খেয়াল করব এখানে আমাদের কোন সূত্রটা হবে। এফ নটের মান হলো 20, এটা হচ্ছে 5, 1 প্লাস এফ ইর যে মানটা, এফ ইর মানটা হলো 5, এটা হচ্ছে 5, এইটা হলো 25, কারণ 8 আসছে 4.8। তাহলে এখানে দেখো এই অসীম ফোকাসিংয়ের ক্ষেত্র থেকে এই স্পষ্ট ফোকাসিংয়ের ক্ষেত্রে বিবর্ধনের মানটা কি আসছে বলতো, বেশি আসছে। এই মানটা আসছে 4.8 আর এই মানটা আসছে কত, এই মানটা আছে 4। তাহলে কোন ক্ষেত্রে ফোকাসিং তুলনামূলকভাবে একটু বেশি, মানে বিবর্ধনের মানটা একটু বেশি বা একটু কম, এইটা আমাকে বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা দেখো এখানে কিন্তু খেয়াল করবা অসীম ফোকাসিংয়ের ক্ষেত্রে যে বিবর্ধন রাশিমালা এটা আছে এফ নট ভাগ এফ ই, এখানে আসছে 4। এবং দেখো স্পষ্ট ফোকাসিংয়ের ক্ষেত্রে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, এফ নট ভাগ এফ ই অন প্লাস এফ ই ভাগ ডি। ডি হলো স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব, একজন মানুষের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হলো কত সেন্টিমিটার বলো তো, 25 সেন্টিমিটার। তাহলে এই মানটা আসছে 4.8, এই মানটা আসছে কত 4। তাহলে এই দুইটা মান বের করে দেখতে হবে কোন মানটা বড় কোন মানটা ছোট। আমরা আশা করি আলোক যন্ত্রের যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো ইনশাল্লাহ পারবো। এরপরে দেখো আমাদের টাইপ 3 যেটা আমরা রেখেছি টাইপ 3-তে, এটা হচ্ছে প্রিজম। প্রিজমের যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো এখন প্রিজমের ম্যাথগুলো করতে গেলে আমাদের যে সূত্রগুলো লাগে সেটা প্রতিসরণাঙ্কর যে সূত্রটা আছে, এ সাইন এ প্লাস ডেল এম ভাগ 2 সাইন এ ভাগ 2, এ হলো প্রিজম কোণ। এখানে একটু খেয়াল করো, এ হলো প্রিজম কোণ, প্রিজম কোণ। এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি, ন্যূনতম বিচ্যুতি। এটা হচ্ছে বিচ্যুতি ডেল্টা, এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি, এটা শুধু বিচ্যুতি। এবং একটু খেয়াল করলে দেখবে সরু প্রিজমের ক্ষেত্রে যে সূত্রটা সেটা হচ্ছে এই যেটা। এবং ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আমাদের এই কথা কিন্তু খেয়াল রাখতে হবে, শর্তটা ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে I1 এবং I2 সেম এবং R1 এবং R2 মান কিন্তু সেম। হ্যাঁ, ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে এই যে সূত্রটা, এই সূত্র কিন্তু খেয়াল রাখতে হবে যে I1 এবং I2, R1 এবং R2 এই দুটো মান সেম। এখন I1 এবং I2, R1 এবং R2 এটা কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আমরা এখানে যে প্রিজম, ঠিক আছে, আমরা এখানে যে প্রিজমটা এখানে তোমাদেরকে একটু দেখাই। প্রিজমের আমরা এই যে পার্ট দেখে, এই পার্টটা, এই যে ত্রিভুজাকৃতির যে পার্টটা, এই পার্টটা একটু অঙ্কন করবে এখানে, এই জায়গাটা, এই জায়গাটা একটু অঙ্কন করবে। এখন এই প্রিজমে এই পৃষ্ঠে আলো পড়লো, এটা হচ্ছে আলো পড়ছে এখানে I1, এটা হচ্ছে আলো, এটা হচ্ছে তোমার অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব। আলো পড়লো হালকা মাধ্যম থেকে, আলো পড়লে কিন্তু একটু বেঁকে যায়, অভিলম্বের দিকে বেঁকে আসে, কিন্তু এই যে অভিলম্বের দিকে বেঁকে আসে, এটা হচ্ছে অভিলম্ব, এই যে এটা অভিলম্ব। এবং ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে কিন্তু অভিলম্ব থেকে দূরে সরে যায়, এবার এরকম হয়। এখন এই যে আলো পড়লো, হ্যাঁ এই যে আলো পড়লো, এই যে এটা হচ্ছে প্রথম পৃষ্ঠের আপাতন কোণ, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ। তাহলে এইটা হলো, দেখো এইটা হচ্ছে প্রিজম কোণ, এই যে কোণটা এটা হচ্ছে প্রিজম কোণ। তাহলে প্রথম পৃষ্ঠের, ভালো করে খেয়াল করো, প্রথম পৃষ্ঠের আপাতন কোণ এটা হচ্ছে I1 আর প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ হলো R1। একটু খেয়াল করো, এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠের আপাতন কোণ, দ্বিতীয় পৃষ্ঠের এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এবার এই মানটা R1, এই মানটা R2 আর এই মানটা হলো I2। একটু খেয়াল করো, আমরা এটাকে সামনের দিকে বাড়ালাম, এটাকে পেছনের দিকে বাড়ালাম, এই জায়গা যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হয়েছে
এই যে জায়গাটা, এটাকে সামনের দিকে বাড়াইছি আর এটাকে পেছন দিকে বাড়াইছি, এই যে এটাকে। এই যে কোণটা, এই কোণটাকে বলা হয় বিচ্যুতি কোণ। এটা আপাতন কোণকে সামনের দিকে বাড়ালে আর প্রতিসরণ কোণকে যদি আমি পেছন দিকে বাড়াই, তাহলে এদের অন্তর্ভুক্ত যে কোণটা, এই কোণটা হলো বিচ্যুতি কোণ। তাহলে I1টা বুঝতে পারছো? I1টা কি? I1 হলো প্রথম পৃষ্ঠের আপাতন কোণ, R1 হলো প্রথম পৃষ্ঠের, এই যে প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ। এই দ্বিতীয় পৃষ্ঠের R2 হলো আপাতন কোণ, এই I2 হলো প্রতিসরণ কোণ। I2 হলো কি? প্রতিসরণ কোণ। তাহলে এখানে কিন্তু A সমান R1 প্লাস R2, এবং এই জায়গাটা খেয়াল করো, এই যে বিচ্যুতি সূত্র I1 প্লাস I2 মাইনাস A, আর প্রিজম কোণের যে সূত্রটা সেটা হচ্ছে A সমান R1 প্লাস R2। তাহলে এখানে কিন্তু এই সূত্রগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, এবং এই চিত্রটা। তাহলে প্রিজমের যে সূত্র সেটা হচ্ছে মিউ সমান, দেখো মিউ সমান সাইন A প্লাস ডেল M ভাগ 2 সাইন A ভাগ 2, খুবই ফেমাস সূত্র। এবং বিচ্যুতি কোণের যে সূত্রটা I1 প্লাস I2 মাইনাস A, আর প্রিজম কোণের সূত্র কি R1 প্লাস R2। এবং সরু প্রিজম, যে প্রিজম কোণ 4 থেকে মোটামুটি 6 ডিগ্রির মধ্যে থাকবে বা 4 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকে, সেটাকে সরু প্রিজম বলে। সরু প্রিজমের যে ক্ষেত্রে সূত্র ডেল সমান মিউ মাইনাস 1 ইন্টু A। এবং ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে I1 সমান I2 এবং R1 সমান R2। I1 এবং I2 সমান হলে এবং R1 এবং R2 সমান হলে সেইটা হয় কি বলতো? ন্যূনতম বিচ্যুতি হয়। একটু খেয়াল করবা, দেখবা এখানে যে ম্যাথটা আছে, যশোর বোর্ড 2016 সালে আসছিল, প্রিজমের যে ম্যাথটা আছে, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। একটা কাচ প্রিজমের প্রতিসারক যে কোণটা আছে, প্রিজম যে কোণটা আছে, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। প্রতিসরণকের মান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে √2। এখানে আমাকে ন্যূনতম বিচ্যুতির মানটা বের করতে বলা হচ্ছে। তাহলে এবং এই আনসারটা আমাদের 30 ডিগ্রি আসবে। আমরা এটা মনে রাখবো, এটা হচ্ছে A যদি 60 হয়, মিউ যদি √2 হয়, তাহলে ডেল এম এর মান 30 ডিগ্রি হবে। এটা এমসিকিউর ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে, এটা একটু মনে রাখতে পারো। এখন আমাদের যে সূত্রটা আছে, দেখো মিউ সমান সাইন A প্লাস ডেল এম ভাগ 2, হ্যাঁ, সাইন A ভাগ 2। এবার মানগুলো বসাই, দেখো এই মানটা √2। এখন সাইন, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে এ হলো 60 প্লাস ডেল এম ভাগ 2 সাইন 60 ভাগ 2। এবার সাইন 60 প্লাস ডেল এম ভাগ 2, একটু খেয়াল করবা, এই যে √2, হ্যাঁ, এই যে আছে √2 আর এটা আছে সাইন 30, হ্যাঁ, সাইন 30, কারণ কাটাকাটি হলে সাইন 30 থাকবে এখানে। এই জায়গাটা তোমরা এটা আছেন সাইন 60 প্লাস ডেল এম ভাগ 2, আর এই জায়গাটা তোমরা কিন্তু 1 ভাগ √2 পাবা, কারণ এটা সাইন 30 মানে হাফ, কাটাকাটি 1 ভাগ √2। একটু খেয়াল করবা, দেখো এখানে কিন্তু 60 প্লাস ডেল এম ভাগ 2 সাইন ইনভার্স 1 ভাগ √2। এবার এখানে কিন্তু 1 ভাগ √2 কিন্তু 45 ডিগ্রি, তাহলে এটা 60 প্লাস ডেল এম ভাগ 2 ইন্টু, হ্যাঁ, এটা আসছেন 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 60 প্লাস ডেল এম ইন্টু 90, ডেল এম সমান 30 ডিগ্রি, ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারো। এবং আমরা এইটাও যদি থাকে, এটা 60, এটা √2, তাহলে এটা 30 হবে, বা এখানে এটা 30, এটা 60, এটা কত হবে, এরকম যদি আসে তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি মুখস্থ রাখতে পারি, কারণ আমাদের এইভাবে কিন্তু এমসিকিউতে আসে। আর যদি সিকিউতে আসে তাহলে কিন্তু আমাকে অবশ্যই এভাবে ভেঙে ভেঙে কিন্তু আমাদের অ্যান্সার দেখাতে হবে। আর একটু ভালো করে খেয়াল করো, সেটা আছেন, দেখো এটা দেওয়া আছে, এটা আছে প্রিজম কোণ, প্রতিসারক যে কোণটা আছে প্রিজমের, ওটাকে প্রিজম কোণ বলা হয়। এটা আছে √2 ডেল এম, ন্যূনতম বিচ্যুতি যেটা আছে সেটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি, দেখো এখানে কিন্তু এটা হচ্ছে সূত্র, আমরা জানি, তোমাদের একটু দেখালাম যেটা, সেটা আছে আমরা জানি, সেটা আছে মিউ সমান সাইন A প্লাস ডেল এম ভাগ 2 সাইন A ভাগ 2। এখানে ক্যালকুলেশন করে আমাদের ডেল এম এর যে মানটা
ন্যূনতম বিচ্যুতি যে মানটা আছে এই মানটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে করতে পারবো, তো বের করতে পারবো। এরপর সেকেন্ড যে অঙ্কটা আছে, দেখো এখানে আমাদের কি বের করতে বলা হয়েছে, এখানে বের করতে বলা হয়েছে যে প্রিজমটির ন্যূনতম অবস্থানে প্রথম আপাতন কোণ। এখন একটু খেয়াল করো, সেটা আছেন I1 এবং I2 কিন্তু সেম, ন্যূনতম বিচ্যুতিতে I1 এবং I2-র মান সেম এবং R1 এবং R2-র মান কিন্তু সেম হবে, এই শর্ত কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমাদের তো বের করতে বলা হচ্ছে প্রিজমের প্রথম আপাতন কোণ। দেখো আমি একটু আগে যে চিত্রটা অঙ্কন করেছি, একটু আগে যে চিত্র দেখিয়েছি, এই যে এই জায়গাটা, আমাকে মূলত এখানে যখন আমি আলো ফেলবো, এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব, দেখো আমাকে মূলত এই কোণটা, দেখো এটা হচ্ছে I1, হ্যাঁ এটা হচ্ছে I1, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R1, আমাকে মূলত I1-এর যে মানটা, এই মানটা কিন্তু বের করতে বলা হচ্ছে, এই মানটা বের করতে বলা হচ্ছে, এই মানটা বের করতে বলা হচ্ছে। অভিলম্ব, এই অভিলম্ব থেকে ঘনমাধ্যম থেকে যাবে তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়, হ্যাঁ এটা হচ্ছে R2, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R2, এটা হচ্ছে I2। এখন একটু খেয়াল করো, তাহলে আমাকে তো I1 বের করতে হবে। এখন I1 যদি বের করতে হয় তাহলে কিন্তু আমাদের R1 লাগবে। তাহলে R1 দেখো একটু খেয়াল করো, সেটা হচ্ছে R1 প্লাস R2, এবং ন্যূনতম বিচ্যুতি হওয়ার কারণে R1 মানে আমি R1 লিখলাম, R2 মানে আমি R2-কে আমি R1 লিখলাম। এটা হচ্ছে 60, এটা হচ্ছে 2R1, তাহলে R1 সমান সমান, খেয়াল করো R1 সমান সমান এখানে কিন্তু আমরা 30 পেয়ে যাচ্ছি, 30 পাচ্ছি, ঠিক আছে। এখন আমাকে তো বের করতে হবে কি বলতো, এবং এখানে কিন্তু মিউর মান দেওয়া আছে, দেখো মিউ দেওয়া আছে, মিউ হলো √2, এটা হচ্ছে √2-র মান, মিউ হলো √2, এবং এই যে প্রিজম কোণ, এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রিজম কোণ, প্রিজম কোণের মান কিন্তু দেওয়া আছে 60 দেওয়া আছে। এখন দেখো লেন্সের মানে স্নেলের যে সূত্রটা আছে, স্নেলের সূত্রটা কি, এই যে সাইন I1 ভাগ হলো সাইন R1। এখন এই জায়গায় একটু খেয়াল করবা, সেটা হচ্ছে সাইন I1, এই মিউ, এটা হচ্ছে সাইন R1। এখন মিউ মানের তো √2, আর এখানে সাইন R1 মানে কিন্তু কত বলো তো, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1/√2 পাচ্ছি। এবার একটু এখানে একটু খেয়াল করো, এখানে I1 যদি বের করতে চাই তাহলে সাইন ইনভার্স 1/√2, তাহলে আমরা এখান থেকে মূলত 45 ডিগ্রির যে মানটা, এই মানটা পাবো, এই মানটা পাবো। এবং আমাদের কিন্তু আসলে এটাই বের করতে বলা হয়েছিল যে প্রথম আপাতন কোণ, দেখো প্রথম আপাতন কোণ, প্রথম আপাতন কোণ। এখন প্রথম আপাতন কোণ যদি বের করতে হয় তাহলে কিন্তু আমাদের এইভাবে আমাদের বের করলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না, এইভাবে আমাকে বের করতে বলা হচ্ছে। এরপর আমাদের দেখো সেকেন্ড যে ম্যাথটা রয়েছে, এটা আমি তোমাদের করে দিব না, তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা। সেকেন্ড অঙ্কটা একদম সেম টাইপের অঙ্ক, এটা হচ্ছে ক নম্বর অঙ্ক, এটা হচ্ছে খ নম্বর অঙ্ক। দেখো এইটা আছে খ নম্বর অঙ্ক, এটা তোমরা নিজেরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করে নিবা, কারণ আমরা তোমাদেরকে এই অধ্যায় থেকে মাত্র 10টা সৃজনশীল দিয়েছি, এবং যেগুলো করলে একটা সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 3টে টাইপে ভাগ করেছি সৃজনশীলগুলোকে। এবং দেখো আমরা একটা যে গ্রাফ আছে, যে ন্যূনতম বিচ্যুতির যে গ্রাফটা আছে, বিচ্যুতি এবং আপাতন কোণের যে গ্রাফটা আছে, এই গ্রাফ থেকে, এবং দেখো সমবাহু প্রিজম, এবং তার মানে প্রিজম কোণ হলো 60 ডিগ্রি, এখানে প্রিজম কোণ কত ডিগ্রি বলো তো, 60 ডিগ্রি। এখান থেকে প্রিজম কোণ 60 ডিগ্রি, এবং একটু খেয়াল করো এই যে মানটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মানটা, এই যে মানটা, মানে এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি, হ্যাঁ এই যে এই মানটা, এটা কিন্তু ΔM এর মান, হ্যাঁ। তাহলে এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে এ হলো 60, সমবাহু প্রিজম, তার মানে প্রিজম কোণ কত 60 ডিগ্রি, এবং ΔM এর যে মানটা সেটা হচ্ছে 30 ডিগ্রি। এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, গ্রাফের এই পাশে যে মানটা আছে দেখো 40, হ্যাঁ 40, এবং এই পয়েন্টটাও কিন্তু 40, হ্যাঁ। তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টে বিচ্যুতি 40, এই পয়েন্টের বিচ্যুতিও কত 40, আর এই পয়েন্ট যেটা আছে এটা আসছে মূলত ΔM, ন্যূনতম বিচ্যুতি, মানে এই বরাবর যে এই পয়েন্টের এই বরাবর যে মানটা সেটা আসলে ΔM এর মান, হ্যাঁ এটা ΔM এর মান। তাহলে তোমরা নিশ্চয়ই এখান থেকে প্রতিসরণ অঙ্কের মান বের করতে বলা হচ্ছে, এবং তোমরা জানো অঙ্কের আনসার কথা আমি বলছি, এটা বের অঙ্ক কিন্তু আমরা করছি।
তাই না? এটা যদি 60, এটা যদি কত হয় 30 হয়, এটা কিন্তু √2 মানে 1.41 হবে। তাহলে দেখো আমরা প্রথম অঙ্কটা অলরেডি কিন্তু অ্যান্সার কিন্তু আমরা জানি যে কত আসবে অ্যান্সার। তারপর আমরা ম্যাথটা সলভ করি, সেটা হচ্ছে সাইন এ প্লাস মিউ সমান সমান সাইন এ প্লাস ডেল এম ভাগ 2 সাইন এ ভাগ 2। জাস্ট মানগুলো বসিয়ে দাও, ক্যালকুলেট করে দিলে আনসার চলে আসবে। একটু খেয়াল করো, এটা আছে সাইন এ মান কত, এম হলো 60 প্লাস ডেল এম ভাগ 2 সাইন এর মান কত, এর মান 60, এটা 60 ভাগ 2। এবার দেখো এই জায়গাটাতে, এখানে কিন্তু আমরা একটা মান বসাতে মিস্টেক করছি। এই জায়গা দেখো একটু খেয়াল করো, এটা হচ্ছে এ ভাগ 2, তাহলে সাইন এ প্লাস ডেল এম ভাগ 2 সাইন এ ভাগ 2। এখন সাইন এটা 60, ডেল এম এর মান কত, একটু ডেল এম এর মান কিন্তু 30 ভাগ 2, তার মানে 60 প্লাস 30 ভাগ 2 সাইন 60 ভাগ 2। এখানে আমি ক্যালকুলেশন করে দিলে আমরা এখান থেকে মিউর মান যেটা পাবো সেটা আছে √2 মানে আই মান 1.414। এইটা হলো মিউর মান, এই মানটা আসবে, ক্যালকুলেশন আপনার চলে আসবে। এটা আমরা করেছি। এবং আমরা একটু খেয়াল করো, এটা আমাদের মূলত যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে খ নম্বর কোশ্চেনটা আছে, উদ্দীপকের চিত্রে প্রদর্শিত 3টি আপাতন কোণের জন্য স্ব নির্গমন কোণ যেটা আছে I2-র মান বের করতে বলা হচ্ছে, I2, এবং তারা I2-র যে মানটা, নির্গমন কোণ মানে হলো I2। আমরা দেখেছি যে আমরা যে চিত্রটা তোমাদেরকে একটু দেখাই, যাবার একটু চিত্রটার দিকে ফিরে আসি। এই যে দেখো, এই যে এটা এই মানটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে, নির্গমন কোণ I2 বের করতে বলা হচ্ছে এখান থেকে। তাহলে যে I2-র যে মানটা আছে, এই I2-র মান মানে 3 ক্ষেত্রে, এই 3 ক্ষেত্রে দেখো এখানে কিন্তু একটা ডেল, এইখানে একটা ডেল, এই 3টা ডেলের ক্ষেত্রে, এবং এটা আছে I1, এটা আছে I2, এটা আছে I3, এই মানে প্রত্যেকটাতে I1 এর মান আসলে, এটা কিন্তু আপাতন কোণ I1, এটা I1, এটা প্রথম ক্ষেত্রের I1, দ্বিতীয় ক্ষেত্রের I1, তৃতীয় ক্ষেত্রের I1। আমাদেরকে মূলত বের করতে বলা হচ্ছে, দেখো এই সূত্রটা, এই যে সূত্রটা I1 প্লাস I2 মাইনাস এ, এখানে কিন্তু সব মান দেওয়া আছে আমাদের। আসলে এই যে নির্গমন যে কোণটা আছে, দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে যে নির্গমন কোণটা আছে, এই কোণের মানটা আমাকে বের করতে বলা হচ্ছে। দেখো তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যেভাবে বের করব, প্রথম ক্ষেত্রে বিচ্যুতির যে মানটা দেওয়া আছে, দেখো বিচ্যুতির মান একটু খেয়াল করো, একটু বিচ্যুতির যে মানটা, এটা আছে বিচ্যুতি, এই যে এটা ডেলের মান, এবং এই ডেলের ক্ষেত্রে এইটা কিন্তু I1 এর মান, ডেল হলো 40, একটু খেয়াল করো ডেল কত, এটা আছে 40, আর এবং I1 ওই ডেলের ক্ষেত্রে I1 এর যে মানটা এটাও কিন্তু 40, তাহলে এটাও 40, এটা কিন্তু 40। তাহলে এখান থেকে সূত্র হলো ডেল সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ। এখন ডেলের মান কত, ডেলের মান হলো 40, এই হলো 40 I1 এর মান কত, এটাও 40, I2-র মান বের করতে বলা হয়েছে, এবং এটা কিন্তু সমবাহু, তার মানে 60। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা তো কাটাকাটি হয়ে যাচ্ছে, I2-র যে মানটা, এই মানটা কিন্তু 60 আসতেছে, 60 ডিগ্রি আসতেছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে আবার খেয়াল করো, দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছেন বিচ্যুতি, এবং এই বিচ্যুতির জন্য এটা হচ্ছেন I1। তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছেন 30, এবং এখানে এটাকে I1 ধরতে হবে, এবং এই I1 যেটা আছে সেটা হচ্ছে 45। তাহলে এই ডেল সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ। হ্যাঁ, তবে এখানে কিন্তু আমরা ন্যূনতম বিচ্যুতি বসায় আমরা ম্যাথটা সলভ করতে পারি, একই কথা হবে। তখন আমাকে কী করতে হবে, I1 এবং I2-র মান সেম দেখাতে হবে, এই কাজটাই করতে হবে। বাট আমরা এইভাবে সলভ করি, এটাকে আমরা এই মানটাকে আমরা 30 ধরলাম, দেওয়া আছে 30, এটা তো 45, এটা 45 প্লাস এটা হচ্ছে I2 মাইনাস হলো 60। তাহলে এই জায়গাটা একটু খেয়াল করো, এই মানটা হলো, এটা আছে এবার চলে আসলে -15, এটা হচ্ছে -15, আর ওটা যখন এসে চলে আসবে সেটা আসছেন কত, 60,
আচ্ছা I2, I2-র মান যেটা আছে এটা 45, এটা 45 আসতেছে। তাহলে একটু খেয়াল করলে ঠিক আছে, হ্যাঁ এটা আসছেন কত 30, এটা আসছেন কত 45, 30 আর 45। তাহলে এই যে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে I2-র যে মানটা আছে সেই মানটা কিন্তু 45 আসতেছে। তার মানে প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে I2-র মানটা কিন্তু সেম আসে নাই। এবার কোনটা বাকি আছে দেখো তো, এবার কিন্তু এই যে সোজা রাখ, খেয়াল করো এই সোজা, তাহলে এইটা হলো বিচ্যুতির মান এবং এই বিচ্যুতির জন্য এটা হচ্ছে I1 এর মান। এবার হলো তৃতীয় ক্ষেত্রে, দেখো তৃতীয় ক্ষেত্রে বিচ্যুতি, দেখো আবার একটু চিত্রের দিকে যাই। বিচ্যুতি মান কত, এই যে এই সোজা 40, বিচ্যুতি হলো 40, এটা 40 এবং তার জন্য I1 এর যে মানটা এটা কিন্তু 50, এটা কিন্তু 50। এখানে কিন্তু আমার I2 বের করতে হবে, I2। তাহলে ডেল সমান সমান I1 প্লাস I2 মাইনাস A। তো এটা হলো 40, এটা হলো 50, এটা হচ্ছে I2, এটা হলো 60। একটু খেয়াল করো, এই পাশে থাকলো -10, এই পাশে -10, এখানে I2-র যে মানটা আমরা পাচ্ছি, I2-র যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে 50 আসতেছে। তাহলে প্রথম ক্ষেত্রে I2, দ্বিতীয় ক্ষেত্রে I2 এবং তৃতীয় ক্ষেত্রে I2, এই তিনটা মান কিন্তু সমান আসে নাই। এই তিনটা মান কি আসে না বলো তো, সমান আসে না। আমাদের বের করতে বলা হচ্ছে যে মানগুলো আসলে সমান আসবে কিনা, ঠিক আছে, মানগুলো সমান আসবে কিনা। তা প্রিয় শিক্ষার্থী, আমরা দেখো এই যে জ্যামিতিক আলোক বিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা আমরা মাত্র 10টা সৃজনশীল সিলেকশন করেছিলাম এবং সেখান থেকে আমি তোমাদের কয়েকটা সৃজনশীল করে দিয়েছি এবং কয়েকটা সৃজনশীল তোমাদের প্র্যাকটিসের জন্য রেখেছি। এইটা করলে ইনশাল্লাহ এখান থেকে অ্যাকসেপ্ট কোশ্চেন আসার সম্ভাবনা তোমাদের রয়েছে। তোমরা এই ম্যাথগুলো একটু কেয়ারফুলি এবং বুঝে বুঝে সলভ করার চেষ্টা করো, ইনশাল্লাহ এখান থেকে 100% একটা সেট তোমরা কমন পাচ্ছ। তা সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।